সুস্বাগতম। শৈলেন্দ্র মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক, কথাশিল্পী। শৈলেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম 1901 খ্রিস্টাব্দের 21শে মার্চ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্ডাল গ্রামের মাতুলালয়ে। তার পৈতৃক নিবাস বীরভূমের রূপসীপুর গ্রামে। এই বিশিষ্ট সাহিত্যিক ও চলচ্চিত্রকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো গ্রাম বাংলার আঞ্চলিক সাহিত্যের পথিকৃৎ শৈলজানন্দ মুখোপাধ্যায়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিংশ শতকের বাংলা সাহিত্যের অসামান্য শিল্প সৃষ্টির ক্ষমতা নিয়ে যে কয়জন কথাশিল্পীর আবির্ভাব ঘটেছিল, শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন তাদের অন্যতম। রূঢ় বাস্তবের জীবন ভাবনা তিনি অত্যন্ত আত্মপ্রত্যয়ের সাথে বাংলা সাহিত্যে পরিবেশন করেছেন। তিনি শৈলেন্দ্র মুখোপাধ্যায় জীবন সাহিত্যে ও সমাজ দর্শনের অধিকারী শিল্পী। বাংলা কথাশিল্পে অগ্নিজ্বালা ও আত্মবিনষ্টির মহৎ ভাবনাকে উপহার দিয়ে বাংলা সাহিত্যকে সুউচ্চ মার্গে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। শিল্পীর বাল্যনাম ছিল শ্যামলানন্দ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে আঞ্চলিক ভাষায় প্রথম গল্প উপন্যাসের সূত্রপাত করেন শৈলেন্দ্র মুখোপাধ্যায়। বর্তমান গ্রাম বাংলার মফস্বল নিয়ে আঞ্চলিক সাহিত্যের ঢেউ এসেছে। বিনা দ্বিধায় বলা যায় শৈলেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন তাদের জনক। কল্লযুগের অন্ত সাহিত্যিক শৈলেন্দ্র মুখোপাধ্যায় একজন সাহিত্যিক হিসাবে কল্লোল যুগের তিনি ছিলেন বিশিষ্ট একজন লোক। বাবা ধরণীধরের কাজ ছিল সাপ ধরা ও ম্যাজিক দেখানো। ধরণীধর মুখোপাধ্যায় ছিলেন আত্মবলা বিশিষ্ট মানুষ। খুব সুন্দর ছবি আঁকতেন ও মাটির কাজ করতেন। বাংলার বাবার সাহিত্যচর্চা শৈলেন্দ্রের চরিত্র মননে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। 1904 খ্রিস্টাব্দে মাত্র 3 বছর বয়সে শৈলেন্দ্র তার মাকে হারান। রূপসীপুরে জন্মালেও তিনি মানুষ হয়েছিলেন বর্ধমান জেলার অন্ডালের জাদ্রেল ধনী কয়লা খনি ব্যবসায়ী রায় সাহেব মৃত্যুঞ্জয়ের চট্টোপাধ্যায়ের কাছে। মাইনর স্কুলে পড়া শেষ করে তিনি রানীগঞ্জ এলেন হাই স্কুলে পড়ার জন্য। এখানে কাজী নজরুল ইসলামের সঙ্গে তার পরিচয়। পাশাপাশি 2 স্কুলে পড়তেন তারা। স্কুল জীবনে নজরুল ইসলামের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। তখন শৈলেন্দ্র লিখতেন পদ্য আর নজরুল লিখতেন গদ্য। সাহিত্য সাধনার তাগিদ মনে বাসা বেঁধেছিল কৈশোরেই, অথচ কোনো পৃষ্ঠপোষণা ছিল না। বরং এই কারণে লাঞ্ছনাই যুক্ত দাদামশাইয়ের আশ্রয়ে। রায় সাহেব দাদামশাই ছিলেন যথেষ্ট সচ্ছল ও প্রতাপশালী মানুষ। ধারাবাধা জীবনের প্রতি আগ্রহ থাকলে শৈলেন্দ্র মুখোপাধ্যায় দারিদ্র্যের স্পর্শ এড়িয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাতে পারতেন। কিন্তু নিস্তরঙ্গ জীবনের প্রতি তার বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। তাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে প্রি-টেস্ট পরীক্ষা দিয়ে তিনি ও নজরুল দুজনই সেনাবাহিনীতে যোগ দেওয়ার বাসনায় রিক্রুটিং সেন্টারে নাম নথিবদ্ধ করেন। নজরুল সৈন্যদলে ভর্তি হলেও শৈলেন্দ্র চূড়ান্ত পরীক্ষায় বাতিল হন। ম্যাট্রিকুলেশন পরীক্ষার আগে তিনি মাতামহের আশ্রয় ছেড়ে পিতার কাছে রূপসীপুর গ্রামে ফিরে আসেন এবং বীরভূম নাকরবান্ধা বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। গ্রাম ছেড়ে কলকাতা আসেন এবং কলেজে ভর্তি হন। আর্থিক অনটনে সে পড়ায় ছেদ পড়ে। এরপর তিনি শর্ট হ্যান্ড টাইপ রাইটিং শিক্ষা পাঠ নিলেন। কলকাতায় কোনো জীবিকা না জোটায় কুমারডুরির কয়লা খনিতে চাকরি নিলেন। কিন্তু কয়লা খনি চাকরিতে মন বসল না শৈলেন্দ্রের। মাতামহ রায় সাহেবের বিরাট বাড়ি কলকাতায়। সেই বাড়িতেই শৈলেন্দ্র লীলাবতী থাকতেন বিয়ের পর থেকে। বলগাহীন ভোগবিলাসে কলকাতায় তখন রায় সাহেবের পরযাপন। এদিকে অন্ডালে শৈলেন্দ্রের অবহেলিত দিদিমার বিরহকাতর দিন কাটানোর পালা। মায়ের মানসিক কষ্টে এবং বাবার অসামাজিক কাজকর্মে অসন্তুষ্ট পুত্র ধরণীধর চট্টোপাধ্যায়। কিন্তু দুর্দান্ত পিতার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার মতো ভাষা তার ছিল না।
হয়তো কোনো সন্তান সন্তানের থাকে না। পিতার কাজকর্ম মুহ্যমান হয়ে উঠল তার মনে। আবেগতাড়িত হয়ে লিখে ফেললেন একটি ছোট গল্প। গল্পের নাম আত্মঘাতীর ডায়েরি। গল্পটি প্রকাশিত হলো বাঁশরী পত্রিকায়। রুষ্ট হয়ে উঠলেন মাতামহ রায় সাহেব। 16 জন বিতাড়িত হলেন রায় সাহেবের কলকাতার প্রাসাদ থেকে। জীবন জীবিকার প্রশ্নে ষোলজনন্দ মুখোপাধ্যায় আবার ফিরে এলেন কয়লা খনি অঞ্চলে। এবার যোগ দিলেন জোট জানকী কোলিয়ারিতে। এই কয়লা খনি তার চোখ খুলে দিল। মানুষ গঠন করতে তার লেখক সত্তা। এখানেই তিনি চাক্ষুষ করলেন সাঁওতাল বাউরি সম্প্রদায়ের কুলি কামিনীদের নিষ্কলুষ চরিত্রের বঞ্চিত একটি চিত্র। কয়লাকুটির দেশ। ঔপন্যাসিক শৈলজানন্দের ভাষায়, একদিন কয়লা খনিতে সাঁওতাল কুলি ধাওয়ার কাছে আমার বসে বসে গল্প করেছি। আমার বেশ মনে আছে, দূরে প্রকাণ্ড চিমনির সাথে ধোঁয়া উঠছে, চাণক্যের মুখে হেড গিয়ারের চাকা ঘুরছে, তারপর পরন্ত সূর্যের আলো এসে পড়েছে, ডং ডং করে ঘণ্টা বাজছে, মাটির নিচে থেকে কয়লার বোঝাই টপকারি উঠছে, দূরে একটি আমবাগানের পাশে হঠাৎ কোথায় যেন মাদল বেজে উঠল। এইসব মিলে আমার মনের মধ্যে একটা অপূর্ব ভাব জাগলো। আমি তার কিছুতেই তাকে ভুলতে পারছিলাম না। বাড়ি ফিরে এসে গল্প লিখতে বসে গেলাম। লিখলাম কয়লাকুটি। কয়লাকুটি প্রকাশিত হলো 1329 সালের কার্তিক সংখ্যায়। বিখ্যাত পত্রিকা মাসিক বসুমতী পত্রিকায়। বাংলা সাহিত্যের নতুন পথে দিশারি হয়ে উঠল কয়লাকুটি। তার কয়লাকুটি দেশে উপন্যাসে দিন মজদুরদের বাস্তব জীবনযাপন, আচার আচরণ, প্রথা, সংস্কার, আবেগময়তা প্রভৃতি নিপুণার সঙ্গে চিত্রিত হয়েছে। অন্তর্জ সাঁওতাল সমাজের জীবন নিষ্ঠা, অসহনীয় দারিদ্র্য, বঞ্চনা, অত্যাচারের কাহিনী গল্পগুলির মধ্যে মূলত বিষয়। একদিকে কয়লা খাদকদের ভয়াবহ মৃত্যুফাঁদ, অন্যদিকে বেঁচে থাকার জন্য মৃত্যুর ফাঁদের মুখোমুখি দাঁড়িয়ে সংগ্রাম, একরোখা জীবনশক্তির প্রকাশ কয়লাকুটির গল্পগুলিতে উজ্জ্বলতা দান করেছে। কয়লাকুটি গল্পে বিলাসী নামক আবেগময় প্রেমচিত্র সরল বর্ণে আঁকা হয়েছে। এই ত্রিকোণ বৃত্ত প্রেমের জটিলতা নেই। এরপর শুরু হলো 16 জনের ছোট গল্পের জয়যাত্রা। 1329 সালের ফাল্গুন সংখ্যায় প্রবাসীতে ছাপা হলো রেজিং রিপোর্ট। 1930 সালে বৈশাখ মাসে জন্ম নিল দুটি মাসিক পত্রিকা, একটি কল্লোল, অন্যটি সংহতি। এই কল্লোল পত্রিকার প্রথম সংখ্যাতেই প্রকাশিত হলো শৈলজনদের মা গল্পটি। কল্লোল গল্প ছাড়াও প্রকাশিত তার ধারাবাহিক উপন্যাস দুটির নাম পান্থবীণা এবং ডাকপিয়ন। সংহতি মাসিক পত্রিকাতেও ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে বাঙালি ভাইয়া নামে একটি রচনা। গ্রন্থরূপে প্রকাশ পায় মাটির ঘর। 20 শতকের প্রথমার্ধের কয়েকটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা বাংলার জনজীবনে প্রবল আবর্ত সৃষ্টি করেছিল। সেগুলি হলো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন, 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ, 1917 খ্রিস্টাব্দে সোভিয়েত নভেম্বর বিপ্লব, 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1942 খ্রিস্টাব্দে আগস্ট আন্দোলন, 1944 খ্রিস্টাব্দে বাংলার মনন্তর, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ, 1946 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক দাঙ্গা, 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ প্রভৃতি। এই সমস্ত ঘটনার সংঘাত বাংলার জনচিত্রে শুধু আবর্তই সৃষ্টি করেনি, উপরন্ত জনজীবনে এনেছে সৃষ্টি আগুনের যুগপৎ রহস্যময় অভিব্যক্তি। বঙ্গভঙ্গ আন্দোলনের যুগে দেশাত্মবোধের জোয়ারে প্লাবিত হয়েছে বাংলার যুব জনচিত্রের তটভূমি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত বাংলার জনচিত্রে
আদর্শবাদের মোহভঙ্গ ঘটিয়েছে। অর্থনৈতিক নিষ্পেষণে বাংলার জনজীবনে জেগেছে মৃত্যুর হাহাকার। দুর্ভিক্ষের করাল ছায়া নেমে এসেছে শস্য শ্যামলা বাংলার বুকে। আবার স্বাধীনতার প্রাক্কালে ভাতৃঘাতী দাঙ্গায় সন্ত্রাসে বিভীষিকা জনজীবনে কে প্রায় পঙ্গু করে তুলেছে। শুধু তাই নয়, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী পর্বে বাংলার সামাজিক ও নৈতিক জীবনে ব্যাপক অবক্ষয়, প্রচলিত ঐতিহ্য, বিশ্বাস, প্রথা, সংস্কার, মনন মূল্যবোধের ভাঙ্গন দেখা দিয়েছিল। ঠিক তারই পাশাপাশি পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি সংস্পর্শে বুদ্ধিজীবী যুব মানুষে জেগেছিল নতুন প্রাণকল্লোল। আবার পাশ্চাত্যের ফ্রয়েডীয় চিন্তার বিকল্পরূপে সোভিয়েত ভূমির নূতন জীবন দর্শন তথা মার্ক্সবাদী সমাজতন্ত্রের বৈপ্লবিক আদর্শ চেতনা জনচিত্রের জনতাকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন আলোর সন্ধান দিয়েছিল। শৈলজানন্দ এই সংঘাতপূর্ণ উত্তল যুগজীবনের অন্যতম শরিক। এই বহুল সমস্যা বিজড়িত সময়ের মধ্যে কথা সাহিত্যের জায়গা করে নিয়েছিলেন শৈলজানন্দ। অল্প সময়ের মধ্যে কথা সাহিত্যের জায়গা করে নিলেন শৈলজানন্দ। সাহিত্যের মধ্যে পুরোপুরিভাবে নিজেকে নিয়োজিত করার জন্য কেরকলিয়ারি চাকরি ছেড়ে দিলেন তিনি। 1924 খ্রিস্টাব্দে চাকরি ছেড়ে চলে এলেন কলকাতায়। কলকাতায় এসে তিনি উঠলেন সাকারিপাড়ার একটি মেজবাড়িতে। এখান থেকে লিখলেন অনেকগুলি ছোট গল্প। 1926 খ্রিস্টাব্দে কল্লোল থেকে বেরিয়ে এলেন কয়েকজন তরুণ লেখক, শৈলজানন্দ তাদের অন্যতম। এই বছরই অর্থাৎ 1926 খ্রিস্টাব্দে জন্ম নিল আরেকটি নতুন কাগজ, কালি কলম। মুরারীধর বসু, প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের নামও চিহ্নিত হলো সম্পাদক হিসাবে। মেজবাড়ি ত্যাগ করে এবার এলেন 52 নং শ্যামপুকুর স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে। 1930 খ্রিস্টাব্দ থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 13 বছর এখানে অবস্থান। এই সময়সীমার তিনি ছোট গল্পের উপন্যাসের জনক। 16 জন উপন্যাস রচনা করলেন, 192টি, ছোট গল্প সংকলন 23টি, কিশোর সাহিত্য 11টি, নাটক 2টি, প্রবন্ধ সংকলন 10টি। কল্লোলের প্রথম বর্ষের প্রথম সংখ্যায় শৈলজানন্দের মা গল্পটি, যার কাহিনীর মূল বিষয় ছিল অবাঞ্ছিত মাতৃত্বের স্বীকৃতিদান। মা গল্পের লেখক কয়লা শিল্পাঞ্চলের সামাজিক জীবনের প্রতি তীর্যকভাবে আলো ফেলেছেন। কুলি ধাওয়ার ব্যভিচারী জীবনযাতে ছবি এঁকেছেন। নায়ক এক সাঁওতাল যুবক। এই গল্পের নায়িকা পরীর কুমারী অসহায় মা হওয়ার বিবরণ লিখেছেন গল্পকার। শৈলজানন্দের ছোট গল্প সংকলনের মধ্যে বিখ্যাত হল কয়লাকুটি, জোরমানিক, আমের মঞ্জুরি, ভাগের পূজা, অতসী, দিনমজুর, নারী মেধা, অনামিকা, গুদলি লগ্ন, লোক রহস্য প্রভৃতি। তার শ্রেষ্ঠ উপন্যাসগুলি হল মাটির ঘর, পাতালপুরী, মর্মবাণী, ত্যাগের পূজা, পান্থবীণা, জড়ো হওয়া, সইয়ের ভর, মহাযুদ্ধের ইতিহাস, নন্দিনী, মাটির রাজা, বাংলার মেয়ে, অনাথ আশ্রম, বধূবরণ, রক্তলেখা, আকাশকুসুম, করঞ্চ মিথুন, বধূপ্রিয়া, ডাক্তার, দুর্গা ইত্যাদি। কিশোর সাহিত্যে ভুতুরে বই, ভূমিকম্পের পরে, পেস্তার বরফি, ছুটির ঘণ্টা, বর্ষমঙ্গল ইত্যাদি। তার সেরা প্রবন্ধগুলি হোক বিবেকানন্দ, নজরুল প্রসঙ্গে, যে কথা বলা হয়নি, কেউ ভুলে না, আমার বন্ধু নজরুল, কালি কলম বের করলাম, সিনেমার গতিপথ, সুখ, সিনেমা সংকীর্তন ইত্যাদি। তার প্রিয় নাটক বন্দি ও সন্ধি। যাদের কথা কেউ ভাবেনি, তাদের বঞ্চনার কথা কেউ শোনেনি, তাদের কথা শোনাইতেই শৈলজানন্দের সাহিত্যে আসা। তিনি মুখ মানুষের গৌরবকে সাহিত্য সাধনার পক্ষে টেনে এনে সাহিত্যে নিজের একটা স্থায়ী আসন করে নিতে সমর্থ হয়েছিলেন। রবীন্দ্র পরবর্তী যুগে কথা সাহিত্যে যে নতুন ধারার
প্রবর্তন, তার একটি প্রবর্তন হিসাবে শৈলজানন্দ স্বীকৃত ব্যক্তিত্ব। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনোপুত হয় সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।